এই লোকসভা ভোটের আবহাওয়াতে সারা দেশের সঙ্গে ভারতের মুসলমানেরাও ভারতের লোকসভার প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান করছে। মুসলমানেরা সারা দেশে প্র্যাকটিক্যাল ভোট করে না, তারা সারা দেশে ট্যাকটিক্যাল ভোট করে। অর্থাৎ তারা সেই পার্টিকেই ভোট দেয়, একদম সরাসরি বলছি, সেই মানে খুব কোনো ভনিতা কোনো ভূমিকা না করেই আমি কথাটা বলছি। সারা দেশে মুসলমানেরা 99% ভোট দেয় বিজেপি কোন দলের কাছে হারবে সেই দলকে একত্রিতভাবে। যে জায়গায় বিজেপি কংগ্রেসের কাছে হারতে পারে সেখানে তারা কংগ্রেসকে ভোট দেবে। যেখানে বিজেপি তৃণমূলের কাছে হারতে পারে সম্ভাবনা বেশি, সেখানে এককাট্টা হয়ে তৃণমূলকে ভোট দেবে। তারা দেশের উন্নতি, রাজ্যের উন্নতি, নিজেদের উন্নতি এগুলো কোনো কিছু বিচার করে না। বিভিন্ন মসজিদ থেকে বা বিভিন্ন জমায়েত থেকে এই কথাটা নিজের সম্প্রদায়ের মানুষের মধ্যে সার্কুলেট করে দেওয়া হয় যে এই নির্দিষ্ট স্থানে কোন পার্টিকে ভোট দিলে বিজেপির বিরুদ্ধে এটা কার্যকর হবে। এমনকি বিজেপির বিরুদ্ধে বা কোনো জায়গায় যদি কোনো মুসলিম দল দাঁড়ায়, তারাও যদি বিজেপির বিরুদ্ধে ক্ষমতায় আসার সম্ভাবনা না রাখে, তাহলে সেই ইসলামিক দলকেও মুসলমানেরা ভোট দেয় না। যে কারণে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারলো না। অর্থাৎ মুসলমানেরা প্র্যাকটিক্যালি আমরা যেরকম ভোট দিই, দেশের উন্নতি হয়েছে না কিনা, রাজ্যের উন্নতি হয়েছে কিনা, বা চাকরি বাকরি পাচ্ছে কিনা, ওসব কিচ্ছু দেখে না। বিজেপিকে হারাবার জন্য কোন দলের হয়ে ভোট এককাট্টাভাবে ভোট দিলে সেইখানে বিজেপি হারবে সেই হিসাবে মুসলমানেরা ভোট দেয়, এবং পশ্চিমবঙ্গেও তাই দেয়। এই ট্যাকটিক্যাল ভোটের ফলে তার মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপি কম পায়। শুধু তাই না, বিজেপি কমিটিতে যে সকল মুসলমানেরা থাকে সেই সকল মুসলমানেরাও, বা বিজেপির সংখ্যালঘু সেলে যে সকল মুসলমানেরা থাকে তারাও বিজেপিকে ভোট দেয় না। এর প্রত্যক্ষ প্রমাণ আসামে বিজেপির সংখ্যালঘু সেলের যতজন সদস্য ছিল সেই সদস্য সংখ্যার 25% বিজেপিকে ভোট দেয়নি বিগত লোকসভা এবং বিধানসভা ক্ষেত্রে। সেই জন্য বিজেপি আসামের সংখ্যালঘু সেলটাই ভেঙে দিয়েছিল। আজকাল ইভিএমে ভোট হয় তো বোঝা যায় যে কোন এলাকায় কতজন ভোট দিচ্ছে বা কারা কাকে ভোট দিচ্ছে। দেখা গেছে বিজেপির সংখ্যালঘু সেলে যদি 100 জন লোক থাকে, তাহলে সেই 100 জনও বিজেপিকে ভোট দেয়নি, 25 জন বা 30 জন বিজেপিকে ভোট দিয়েছে। ভোটের বাক্সে তারা অন্যকে ভোট দিয়ে এসছে। কিন্তু সংখ্যালঘু সেলে যোগদানের ফলে তারা কিছু আর্থিক বেনিফিট পেয়েছে বা পকেটে কিছু টাকা ঢুকেছে, সেই জন্য তারা বিজেপির সংখ্যালঘু সেলের সঙ্গে ঘুরঘুর করেছিল। এইবার আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুব গম্ভীর কথা, কিন্তু এই কথার প্রতিটি মুসলমান বাচ্চা জানে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লোকও জানে অনেক ক্ষেত্রেই। 2016 সালে যখন পশ্চিমবঙ্গে নিট পরীক্ষা হয়েছিল, নিট পরীক্ষা হয়নি তখন সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারই এই ডাক্তারি পরীক্ষার জন্য ছেলেপেলে ভর্তি করতো, নিট পরীক্ষা তখনও আসেনি। সেই সময় পশ্চিমবঙ্গে একটি সংস্থা আছে যারা কেবলমাত্র মুসলিম বাচ্চাদেরই ডাক্তারিতে বা উচ্চশিক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং দেওয়া হয়, এবং সেখান থেকে আজকে 50% মুসলমান বাচ্চা, মানে ডাক্তারির কোটার 50% তারা পাচ্ছে পশ্চিমবঙ্গে সিটগুলোতে। এরা 2016 সালে 500 জনকে পরীক্ষায় বসিয়েছিল, অর্থাৎ মেডিকেলের পরীক্ষায় বসিয়েছিল। 500 জন ব্যক্তি মেডিকেলে চান্স পেয়েছিল। না মানে 500 কিছু কম বা বেশি হবে, কিন্তু যতজন বসেছিল ততজনই চান্স পেয়েছিল। না, আমি কখনোই বলছি না যে 500 জন বা যতজন বসেছিল ততজনই অযোগ্য ব্যক্তি বসেছিল। হতেই পারে আপনি 510 জনকে বসালেন, 510 জনই তাদের যোগ্যতা দ্বারাই চান্স পেয়েছে, কিন্তু এটা একটু মেনে নিতে কষ্ট হয়, এই আর কি। সেই সময় মুখ্যমন্ত্রী দিতে সরকার হয়তো দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু এটা খুবই গোপন কথা, বা হয়তো আমি ভুল জানি, মিথ্যাও হতে পারে, কারণ আইন বলে একটা জিনিস আছে, আমার গলায় ফাঁস পড়িয়ে দেবে। পরবর্তীকালে বা তৎক্ষণাৎই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিছুটা উদ্বিগ্ন এবং উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিলেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে তাদের সমাবর্তন উৎসবে গিয়ে বলেছিলেন, আপনারা বেসরকারি বা শিক্ষা জগতে এত উন্নত কাজ করছেন বা উঁচু দরের কাজ করছেন, আপনারা মেডিকেল কলেজ খুলুন। হয়তো তিনি ভেবেছিলেন যে এই প্রত্যেক বছর 500 ছেলেকে যদি চান্স দিতে হয় বা বাচ্চাকে চান্স দিতে হয়, তাহলে তো যোগ্য ব্যক্তিরা চান্স পাবে না। যাই হোক, তার পরবর্তী
বছর থেকেই কেন্দ্রীয় সরকার ব্যাপারটা সংজ্ঞানে নিল এবং সর্বভারতীয় নিট পরীক্ষা চালু করলো। না, হয়তো আমি সম্পূর্ণ মিথ্যে বলছি, প্রোপাগেন্ডা করছি, অথবা আমি জানি না, আমার কথাটা কোনো গুরুত্ব দেবেন না। আইন আদালত হলে আমি বলবো আমি ভুল জানি। না, আমি আবারও বলছি, যতজন বসেছে হয়তো ততজনই যোগ্য ব্যক্তি ছিল, তারা হয়তো যোগ্যতা বলেই চান্স পেয়েছে। কিন্তু এটা মেনে নিতে একটু কষ্ট হয় যে আমি 510 জনকে বসালাম, 510 জনই যোগ্য, 510 জনই চান্স পেল 3000-এর মধ্যে। 3000 ছাত্র ভর্তির মধ্যে 510 জনই চান্স পেয়েছে। এটা হতে পারে, কিন্তু মেনে নিতে একটু কষ্ট হয়। এই কথাটা বলার আমার উদ্দেশ্য এই যে দেওয়া নেওয়ার ব্যাপার, অর্থাৎ তোমাকে যে আমরা ব্যাপক হারে ভোট দেবো, 100% ভোট দেবো, তুমি আমাদের কি দেবা, আমাদের এটা দাও, আমরা তোমাকে ভোট দেবো, মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। সেই জন্যই হয়তো 10% কোটা, বা তোদের যতগুলো পরীক্ষা দিবি ততগুলোই দেওয়া হবে, বা হয়তো WBCSও হচ্ছে, আমার কাছে সেই খবরটা নেই, আবার নাও হতে পারে, মানে কঠিন বিষয়। যে রাজ্যে ভুয়ো আইএএস অফিসার করোনার ভ্যাকসিন কাণ্ডে জড়িত হয়ে পড়ে এবং সেই ভুয়ো আইএএস অফিসার পৌরসভার মেয়রের সঙ্গে একই জায়গায় গিয়ে কোনো প্রোগ্রাম উদ্বোধন করে এবং পৌরসভাতেই তার পোস্টিং হয়, সে রাজ্যে সব কিছুই হতে পারে। ধরা পড়ার পর দেখা গেল তিনি আইএএস পরীক্ষাতেই বসেইনি, ভুয়ো একজন ব্যক্তি। এ রাজ্যে সবই হতে পারে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে প্র্যাকটিক্যাল ভোট করে না। অর্থাৎ কে যোগ্য প্রধানমন্ত্রী, কে যোগ্য মুখ্যমন্ত্রী, কে এখানকার উন্নতি করতে পারে, এই ভোট তারা করে না। তারা করে ট্যাকটিক্যাল ভোট, অর্থাৎ কোন দলের হয়ে ভোট দিলে বিজেপিকে পরাজিত করতে পারা যাবে। যেমন এককালে কংগ্রেসি বেল্টে এবং কংগ্রেসি আধিপত্যযুক্ত এলাকা মালদা এবং মুর্শিদাবাদে তারা কংগ্রেসকে ভোট দিত এবং সারা পশ্চিমবঙ্গে তারা, যেহেতু কংগ্রেসি সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসিরা দুর্বল, সেখানে তারা তৃণমূলকে ভোট দিত। সুতরাং আজকেও যারা বিজেপি করে লাফাচ্ছে, বা যারা বিজেপির জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখ ফুটে প্রকাশ করছে, তারাও ভোটের বাক্সে কজন বিজেপিকে ভোট দেবে, এটা সন্দেহের ব্যাপার আছে।